আসসালামু আলাইকুম প্লাবান। আমি এখন আমার ক্যাম্পাসে আছি বুটেক্সে। সো তোমাদের জন্য একটা বুটেক্স নিয়ে ভিডিও বানাবো বলে চিন্তা করলাম। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো এবং বুটেক্স সম্পর্কে অনেক ইনফরমেশন জানতে চাইছো। সেই সমস্ত ইনফরমেশন এবং সব মিলায়ে একটা ক্যাম্পাস রিভিউ ভিডিও তোমাদেরকে আজকে উপহার দিতে চলেছি। আমি এখন বুটেক্সের ক্যাম্পাসের ঠিক সেন্ট্রাল ফিল্ডের সামনে বসে আছি। তোমরা পিছনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ। পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বুটেক্সের একাডেমিক বিল্ডিং। একাডেমিক বিল্ডিং মানে হচ্ছে এখানে সব ক্লাস হয়। মেইনলি এই বিল্ডিংটা তোমার হচ্ছে 10 থেকে 11 তলা, 10 তলায় বলা চলে, উপরে 2 তলা এখনো কমপ্লিট হয় নাই। সো একদম গ্রাউন্ড থেকে তুমি যদি 10 তলা পর্যন্ত যাও, 10টা তলাতে 10টা ডিপার্টমেন্ট আছে। মানে ধরো আমাদের বুটেক্সে যে 10টা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ফ্লোরে একটা করে ডিপার্টমেন্ট ডিস্ট্রিবিউট করা। সো এইভাবে আমাদের এখানে হচ্ছে একাডেমিক বিল্ডিং আছে। পাশাপাশি তোমাদের জন্য আমি একটু দেখাই ঘুরে। এই সাইডে ঠিক একটু সরে আসলেই এই সাইডে পিছে দেখো একটা বিল্ডিং দেখা যাচ্ছে। এই পিছে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং মানে হচ্ছে তোমার ভিসি স্যার থেকে শুরু করে অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ যারা আছে তারা এখানে বসেন। পাশাপাশি এখানে আমাদের মাস্টার্স বা পিএইচডি লেভেলে যেই ক্লাসগুলো আছে ওগুলাও হয়। পাশাপাশি আমি যদি একটু ঘুরে যাই তোমাদের দেখানোর জন্য, এইদিকে দেখা হচ্ছে একটা বিল্ডিং আছে, এটা হচ্ছে ল্যাব। বুটেক্সের যে ল্যাবগুলো আছে তার ভিতরে এটা একটা ল্যাব, এটা 2 তলা বা 3 তলা আছে, 3টা ল্যাব আছে এখানে। এবং সেন্ট্রাল ফিল্ডের ঠিক অপোজিটে ওইদিকে যদি আমরা তাকাই, ওইদিকে দেখবা যে আরও অনেকগুলো একতলা বিল্ডিং আছে। যে একতলা বিল্ডিংগুলো আছে ওগুলো এক একটা ল্যাব। সো বেসিক্যালি বুটেক্সে আসলে ল্যাব ছাড়া কিছুই নাই। ক্লাসরুমের পাশাপাশি ম্যাক্সিমাম যেখানেই তুমি যাবা তুমি শুধু ল্যাবই পাবা। সো অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে বুটেক্সের, প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং অন্যান্য ল্যাব এগুলো নিয়ে তোমাদের সাথে বিস্তারিত কথা হবে। প্রথমত বুটেক্সের ছোট্ট ক্যাম্পাসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। জাস্ট একটা সেন্ট্রাল ফিল্ড এবং সেন্ট্রাল ফিল্ডের চারিপাশে তুমি যদি দেখো অনেকগুলো বিল্ডিং, এইটুকু নিয়েই হচ্ছে আমাদের বুটেক্স ক্যাম্পাস। বাট তুমি যদি এখানে ঘুরতে আসো তোমার জেনুইনলি ভালো লাগবে। ছোট্ট হলেও প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা জায়গা অনেক বেশি অর্গানাইজড, সাজানো। স্টুডেন্টরা এগুলোকে অনেক বেশি সাজিয়ে রাখে। সো তোমার ভালো লাগবে। তোমাদের সাথে এখন কথা বলবো হচ্ছে বুটেক্সের সার্কুলার নিয়ে। আমি এখন আসি হচ্ছে বুটেক্সের যেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের বাম সাইডে এই জায়গাটা খুব সুন্দর। সো এই জায়গায় দাঁড়ায় তোমাদের সাথে একটু সার্কুলার নিয়ে কথা বলি। দেখো বুটেক্সের বিগত 2-3 বছরের যে সার্কুলার, এই সার্কুলারে কিন্তু বেশ কিছু পরিবর্তন আছে। বিগত 2 বছরের স্পেসিফিকভাবে তুমি যদি খেয়াল করে দেখো, বুটেক্সে কিন্তু স্টুডেন্ট সংখ্যা অনেক কম পরীক্ষা দিতে পারছে। অর্থাৎ তোমার যে এইচএসসি রেজাল্টের উপর ডিপেন্ড করে সিলেকশন করা হয়েছে মাত্র 6 থেকে 7,000 শিক্ষার্থীকে। এর ফলে দেখা যাচ্ছে যে যেহেতু বোর্ডে সবাই ভালো রেজাল্ট করে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা সাবজেক্টের টোটাল মার্ক এইটার পরিমাণ অনেক বেশি তোমার রিকোয়ারমেন্টে চলে আসছে। যদি আমরা হচ্ছে 22 ব্যাচের জন্য খেয়াল করি, 22 ব্যাচে যাদের মার্ক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 94% ছিল তারা বুটেক্সে ভর্তি পরীক্ষা বসতে পারছিল। বাট 23 ব্যাচের ক্ষেত্রে এটা একটু শিথিল হয়েছিল। যদিও 7,000 পরীক্ষার্থী বসতে দিছিল, তারপরেও মোটামুটি যারা 90%, 91% মার্ক ছিল তারাও বসতে পারছে। মানে আগের থেকে একটু ফল ডাউন করছে। এখন তোমরা যারা 24 ব্যাচে আসো, তোমাদেরও যদি একই নিয়ম করে যে তোমার হচ্ছে যে 6 থেকে 7,000 শিক্ষার্থীকে পরীক্ষা দিতে দেয়, তাহলে দেখা যাবে কি শুধুমাত্র ফিজিক্সের উপর যাদের ভালো মার্ক আছে, যেহেতু তোমাদের শুধু ফিজিক্স এক্সাম হয়েছে, তাহলে এইটার উপর ডিপেন্ড করে তোমার সিলেকশন ক্রাইটেরিয়া হওয়ার একটা অনেক বড় চান্স আছে। এখন তুমি বলবা ভাইয়া হচ্ছে যে কেন মাত্র 6 থেকে 7,000 শিক্ষার্থীকে বুটেক্স ভর্তি পরীক্ষায় বসতে দেয়? দেখো আমি কিন্তু হচ্ছে বুটেক্সে ভর্তি পরীক্ষা দিছি 2019 সালে। 19 সালে কিন্তু আমরা 16 থেকে 17,000 ভর্তি পরীক্ষা দিছিলাম। সো ওই 17,000 থেকে মাত্র হচ্ছে তোমার 600 স্টুডেন্ট ফাইনালি চান্স পাইছিল। এখন বুটেক্স একটা করছে কি যে তারা ক্যাম্পাসের বাইরে যে অন্য কোনো ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা নিবে না। যেহেতু বুটেক্সের এই যে ক্যাম্পাস, তুমি দেখছো ক্যাম্পাস খুব বেশি বড় না, এই ক্যাম্পাসের অ্যাকোমোডেশন হচ্ছে মাত্র 6,000 শিক্ষার্থীকে অ্যাট এ টাইম একবারে ভর্তি পরীক্ষা নেওয়া। সো তারা ওই 6,000 শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় বসতে দিবে, এরকম ডিসিশন নিচ্ছে বিগত 2 বার। এখন এইবারের ক্ষেত্রে ডিসিশন কি আসবে এটা বলা যাচ্ছে না। কেন? কারণ হচ্ছে যে রিসেন্টলি যেই সরকার পরিবর্তনের ফলে বুটেক্সের ভিসিও পরিবর্তন হয়েছে, নতুন ভিসি আসছে। তিনি যে কি ডিসিশন নেবেন এটা এখন আমরা জানি না। সো সার্কুলার যেহেতু জানুয়ারি মাসে দিবে, জানুয়ারি মাসে সার্কুলার পরে আমরা বলতে পারবো যে আসলে তোমাদের জন্য স্পেসিফিকভাবে ক্রাইটেরিয়া কি হবে। তবে হোপসো যে বুয়েট যেহেতু 25,000 শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় বসতে দিচ্ছে 3 শিফটে, বুটেক্স হচ্ছে এরকম কোনো ডিসিশন নেবে না যেটা শিক্ষার্থীরা আন্দোলন পর্যন্ত নিয়ে যায় বা এই ধরনের কোনো ঘটনা ঘটে। সো আশা করা যায় এবারও আমরা হচ্ছে 15 থেকে 20,000 শিক্ষার্থীকে অনেকগুলো ভর্তি সেন্টারে যে ভর্তি পরীক্ষায় দেওয়ার যে সুযোগ সেটা দেখতে পাবো। সো দ্যাটস ইট। এটাই ছিল সার্কুলার সম্পর্কে আমার এখনো পর্যন্ত জানা তথ্য এবং অ্যানালাইসিস। মেশিনের জগতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি হচ্ছে বুটেক্সের ল্যাবের ভিতর। এটা হচ্ছে ইয়ার্ন ল্যাব। ইয়ার্নের পাশাপাশি ফেব্রিক, ওয়েট প্রসেস, অ্যাপারেল, এরকম অনেকগুলো ল্যাব আছে। তোমরা দেখতে পাচ্ছ যেখানে প্রচুর পরিমাণে মেশিন আছে। সো বুটেক্স এরকম বেসিক্যালি হচ্ছে মেশিনই সবচেয়ে বেশি।
সো এখানে দেখো ফেব্রিক ল্যাবের ভিতর যে বড় বড় হেভি ওয়েট মেশিনগুলো আছে এগুলো দিয়ে হচ্ছে কিন্তু ফেব্রিক বুনন করে বা অন্যান্য কাজ করে। সো তুমি যদি টেক্সটাইলে কখনো ভর্তি হও তখন এসে তুমি এই ল্যাবের ভিতরে দেখা যাচ্ছে ফেব্রিক সম্পর্কিত, অ্যাপারেল সম্পর্কিত বা অন্যান্য অনেক বিষয় সম্পর্কিত অনেক কিছু শিখবা, ঠিক আছে? সো এগুলো হচ্ছে মেইন ইয়া। প্রথম যখন আমরা ফার্স্ট ইয়ারে থাকি বা হচ্ছে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হই না, তার আগে কিন্তু এগুলো দেখতে অনেক ভালো লাগে এবং দেখে মনে হয় যে আরে এত ল্যাব আছে, এত মেশিন আছে, এত কিছু আছে, মেবি অনেক চমৎকার হবে, এসে জার্নিটা অনেক ভালো হবে। বাট যখন এসে তুমি অ্যাকচুয়ালি মেশিনগুলো পড়া শুরু করবা, প্রত্যেকটার মেকানিজম শিখবা, প্রত্যেকটা পার্টসপাতি দেখবা এবং হচ্ছে এগুলোর সাথে আস্তে আস্তে অ্যাডজাস্ট করার চেষ্টা করবা। যদি তোমার ওগুলোর সাথে অ্যাডজাস্ট করতে কষ্ট হয়ে যায় তখন দেখবা যে এটাই তোমার লাইফের সবচেয়ে বড় পেইন হয়ে দাঁড়াইছে এবং তুমি খুবই বিরক্ত হচ্ছ যে কোথায় এসে পড়লাম এগুলোর ভিতরে, এগুলো তো পারতেছি না, ঠিক আছে? যেমন হচ্ছে আমার মনে আছে এই জায়গাতে একটা লুম ছিল, ডবি লুম, ওই পাশের এটা হচ্ছে মেবি তোমার ট্যাপেট লুম। সো ডবি লুম, ট্যাপেট লুম এগুলো যখন শেখাইছিল, এর মেকানিজমগুলো শেখাইছিল, প্রত্যেকটা জিনিস এত বিরক্ত লাগতো আমার, কারণ আমি টেক্সটাইল তেমন একটা এনজয় করতেছি না, ঠিক আছে? সো অনেকের ক্ষেত্রে আবার এনজয় করে, তারা বিভিন্ন প্যাটার্ন তৈরি, এটা সেটা হাবিজাবি অনেক কিছু অনেক এনজয় করে। সো এখানে হিউজ পরিমাণ মেশিন আছে, ল্যাবটা অনেক বড়। আমি হচ্ছে যে মুভিং শুট নিতে পারতেছি না, এখানে লাইটের একটু ঝামেলা আছে, যার কারণে এই জায়গায় দাঁড়াই তোমাদেরকে দেখাচ্ছি মেশিনগুলা। বাট যদি মুভিং শুট নেওয়া যেত, টোটালটা একটা ব্লগ ভিডিও বানাইলে বা মোবাইল থেকে শুট নিলে আই গেস অনেক চমৎকার হইতো। সো অন্য কোনো ভিডিওতে যদি কখনো বুটেক্স নিয়ে কোনো ব্লগ করি তখন দেখানো যাবে। বাট যদি বলি যে বাংলাদেশে টেক্সটাইল ফিল্ডে যে কয়টা ইউনিভার্সিটি আছে তার ভিতরে ল্যাবের সমৃদ্ধতার দিক দিয়ে বুটেক্সের সবচেয়ে বেশি ল্যাবের ফেসিলিটিস এবং হিউজ পরিমাণে মেশিনারিজ আছে। বাট ম্যাক্সিমামই তোমার হচ্ছে যে অচল টাইপ বলতে পারো, কিছু চলে কিছু চলে না। বাট পড়াশোনা করার জন্য, দেখার জন্য ব্যাপারটা জোস, তুমি আসতে পারো। এবং আমি এটাকে আরেকটা সেন্সেও দেখি, এটা আমার মনে হয় যে টেক্সটাইলের এখনো পর্যন্ত যত মেশিনারিজ আছে তার যদি একটা জাদুঘর করা হইতো তাহলে এটা দেখতে যেমন হইতো, বুটেক্সের এই ল্যাবগুলো অনেকটা সেরকম। যত ধরনের টেক্সটাইল মেশিনারিজ আছে সবগুলো একসাথে সাজিয়ে রাখা আছে, দেখার জন্য, বোঝার জন্য, শেখার জন্য এবং মোটামুটি জাদুঘর টাইপ তৈরি করে রাখার জন্য ঠিকঠাক ফিটফাট, বুঝতে পারছো? সো এই ছিল হচ্ছে ল্যাব নিয়ে আমার ছোট্ট একটা রিভিউ। এবার আসো তোমাদেরকে ক্যাম্পাসের কালচার নিয়ে একটু কিছু তথ্য দিই। তোমরা দেখতে পাচ্ছ আমাদের বুটেক্সের ক্যাম্পাস কিন্তু ছোট মানে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে যেহেতু আমাদের এখানে জাস্ট কয়েকটা বিল্ডিং, একটা সেন্ট্রাল মাঠের চারপাশে, একটা একাডেমিক, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ আর 4-5টা ল্যাব, এইটুকুই আমাদের ক্যাম্পাস। এবং তুমি ধরো এই ক্যাম্পাসটা টোটাল ঘুরে দেখতে চাও, 4 থেকে 5 মিনিটে তুমি ঘুরে দেখে শেষ করতে পারবা, জাস্ট ওভারঅল লুক, বুঝতে পারছো? আর যদি তুমি একদম ডিটেলস হচ্ছে ল্যাব দেখতে চাও, বিভিন্ন জিনিসপত্র একটু ঘুরে দেখতে চাও, তাহলে অবভিয়াসলি সময় অনেক বেশি লাগবে। বাট এমনিতে নর্মালি হচ্ছে তোমার ঘুরে দেখার জন্য কিন্তু খুব বেশি সময় লাগে না। সো যেহেতু জায়গাটা অনেক ছোট, কম জায়গাতে আমাদের অনেক কিছু করার একটা সুযোগ আছে। কি ধরনের সুযোগ? ধরো আমাদের হচ্ছে টোটাল 4টা ব্যাচের পার ব্যাচে হচ্ছে আমাদের 600 করে স্টুডেন্ট আছে। সো 2400 স্টুডেন্ট হচ্ছে আমাদের এখানে। এখন 2400 স্টুডেন্ট যেহেতু একটা বিল্ডিংয়ে ক্লাস করতেছে, একই জায়গায় ওঠা বসা, একই জায়গায় বসা, সো প্রত্যেক ব্যাচের স্টুডেন্টের সাথে প্রত্যেক ব্যাচের স্টুডেন্টের কিন্তু দেখা হয়। সো আমাদের এখানে কি ওই সিনিয়র জুনিয়র যে রিলেশনশিপটা, এটা কিন্তু বেশ স্ট্রং তৈরি হয়ে যায়, কারণ প্রত্যেক ব্যাচের স্টুডেন্টের সাথে প্রত্যেক ব্যাচের স্টুডেন্টের ভিতরে একটা বন্ডিংয়ের ওই ভাবটা থাকে। ধরো ক্যাম্পাসে যদি কেউ অনেক ফেমাস হয়, যাকে সবাই চিনে, সো তাকে মানে আসলেই দেখা যায় যে আচ্ছা ওই ভাইয়াটা তো, আচ্ছা ওই ভাইয়াকে দেখছি, ওই ভাইয়া ঘুরে বেড়াচ্ছে, নর্মাল, একদম নর্মাল পাবলিকের মধ্যে এখানে ইয়ে হয়। অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে কি হয়, সাপোজ ধরো তুমি চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি কিংবা অনেক বড় ক্যাম্পাস ইউনিভার্সিটিতে যদি যাও, একটা ডিপার্টমেন্ট এক জায়গায় থাকে। বাট বুটেক্সের ক্ষেত্রে এটা যেহেতু খুব ছোট একটা জায়গাতে, সো ওই কম জায়গার ভিতরে সব মানুষ একসাথে থাকে, ফলে তাদের ভিতরে বন্ডিংটা ভালো হয়। এবার টেক্সটাইলের ক্ষেত্রে বন্ডিং কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। কেন? কারণ হচ্ছে যে টেক্সটাইলের ক্ষেত্রে 90% ক্ষেত্রে বলা হয় যে 90% ক্ষেত্রে টেক্সটাইলের জব সার্কুলার হয়ই না, সবই হয় রিলেশনশিপের মাধ্যমে রিক্রুটমেন্ট। অর্থাৎ তোমার সিনিয়র ব্যাচের ভাইয়ার যারা আছে তারা যদি অলরেডি ইন্ডাস্ট্রিতে থাকে, তাহলে তাদের সাথে তোমার যদি রিলেশন ভালো হয়, তাহলে ওই জায়গায় দেখা যায় কি ওই ইন্ডাস্ট্রি যখন একটা সার্কুলার দিছে, ওই সার্কুলারটা না জেনেও দেখা যাচ্ছে শুধুমাত্র বন্ডিং এর মাধ্যমে তুমি কিন্তু ওই জায়গাতে সিভি জমা দিয়ে ফেলতেছো, রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে, সব ইন্টারনালি হয়ে যাচ্ছে। সো বুটেক্স এই জায়গাতে একটা অনেক বড় অ্যাডভান্টেজ পাই, যেহেতু অনেকগুলো ব্যাচ আছে। তোমরা যারা আসো তোমরা হচ্ছে হয়তো 51তম ব্যাচ হবা, আমি হচ্ছে 46তম ব্যাচ। সো অলরেডি মার্কেটে দেখা যাচ্ছে যে 45টা ব্যাচ অলরেডি মার্কেটে জব করতেছে। সো 1 থেকে 45তম ব্যাচে দেখা যাচ্ছে যে এত স্টুডেন্ট, যারা অনেকে একটা ইন্ডাস্ট্রির মালিক, কেউ শেয়ার হোল্ডার, কেউ অনেক বড় পজিশনে আছে। সো যারা অনেক বড় পজিশনে আছে, যারা মালিক, শেয়ার হোল্ডার, এই টাইপের মানুষজন, তাদের ক্ষেত্রে এখানে একটা স্পেসিফিক সুবিধা হচ্ছে যে তারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে
যেহেতু অনেক বড় বড় পজিশনে আছে, তাদের একটা, যেহেতু তারা বুটেক্স ব্যাকগ্রাউন্ডে, তারা অবশ্যই বুটেক্সের প্রতি একটু বায়াসড হবে। তারা ইঞ্জিনিয়ার নেওয়ার ক্ষেত্রে বুটেক্সে প্রেফার দিবে, বুটেক্সে কেউ যদি পরিচয় দেয় তাদেরকে ফেসিলিটিস দিবে। বুটেক্সের অনেক ক্লাব আছে, সো ক্লাবের প্রোগ্রামগুলোতে তারা স্পন্সর করে, তারা হচ্ছে যে বুটেক্স রিলেটেড অনেক জায়গাতে ফান্ডিং দেয়। সো দেখা যায় কি এই জায়গাতে ওই সিনিয়র জুনিয়র রিলেশনশিপটা অনেক স্ট্রং হয়। ইমিডিয়েট সিনিয়র যারা আছে, অল্টারনেট সিনিয়র যারা আছে, মোস্ট সিনিয়র যারা আছে, তাদের চেনা যায়, তাদের কাছে পরিচয় দেওয়া যায়, তাদের সাথে ওই বন্ডিংয়ের মাধ্যমে তুমি দেখা যাচ্ছে যে যখন তারা সিনিয়ররা যখন ইন্ডাস্ট্রিতে যাবে, তোমার ক্ষেত্রে চাকরি বাকরিতে ঢোকা বা অন্যান্য জায়গাতে অনেক বেশি হেল্প হবে। ঠিক আছে, সো আমাদের ক্যাম্পাস ছোট হওয়ার কারণে দেখা যায় কি আমাদের সিনিয়র জুনিয়র রিলেশনশিপ এবং ক্যাম্পাস কালচার এটা কিন্তু এইভাবেই ওভারঅল বেড়ে ওঠে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো। তোমাদের সাথে হচ্ছে টেক্সটাইল সেক্টর এবং আমাদের বুটেক্সের ক্লাব কালচার নিয়ে কথা বলার জন্য আমার বন্ধু আছে সিয়াম পিবর। ওকে কেন হচ্ছে যে এই বিষয়ে তোমাদেরকে কথা বলতে বলছি, কারণ ও হচ্ছে আমাদের বুটেক্সের হাল প্রাইজের ডিরেক্টর হিসেবে অলরেডি দায়িত্ব পালন করছে এবং ওর অনেক অ্যাচিভমেন্ট। সো ও হচ্ছে এই বিষয়ে তোমাদেরকে সবচেয়ে ভালো ধারণা দিতে পারবে। সো এই জন্য আমি ওকে ধরে নিয়ে আনলাম, ও হচ্ছে কাজে ছিল। সো সিয়াম, ওদের উদ্দেশ্যে তুই হচ্ছে প্রথমে টেক্সটাইল সেক্টর সম্পর্কে একটু ধারণা দে, যে আসলে টেক্সটাইলে বাংলাদেশে কি কি অপরচুনিটিস, কিংবা ওরা যদি বুটেক্সে আসে, বুটেক্স থেকে ওরা টেক্সটাইলে পড়াশোনা করে কি কি অপরচুনিটিস পাবে। আচ্ছা, প্রথমত আমাদের যে টেক্সটাইল সেক্টরটা, এই টেক্সটাইল সেক্টরটা অনেক ভাস্ট এবং হচ্ছে অনেক ভ্যারাইটি দিয়ে ভর্তি। যদি আমি বলি সেটা হচ্ছে যে আমরা যখন ফ্রেশার হিসেবে গ্র্যাজুয়েট করে বের হব, তখন আমাদের কাছে অনেকগুলো অপশন থাকে। আমি যদি একটা একটা করে বলি, যেমন হচ্ছে আমাদের প্রোডাকশন যাওয়ার অপশন থাকে, যেটা হচ্ছে ফ্যাক্টরি বেস হয়। এই ওয়ার্কগুলোর মধ্যে যেটা দেখা যায় কিছু কিছু কন্ডিশন থাকে, অনেক হাই টেম্পারেচারে কাজ করা লাগে, তো যেটা অনেকে ফ্রেশার হিসেবে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। সো বাট আমরা যদি ভবিষ্যতের কথা চিন্তা করি এবং যদি হচ্ছে কোম্পানিগুলোর ইনক্রিমেন্ট বা হচ্ছে আদার যে ফ্যাসিলিটিসগুলো আছে ওই হিসাবে চিন্তা করি, তাহলে প্রোডাকশনে কেউ যদি চাকরি শুরু করতে চায়, তার ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু এখানে সমস্যা হলো সবগুলো স্টুডেন্টের জন্য খাপ খাওয়ানোটা একটু ডিফিকাল্ট হয়। কারণ হচ্ছে যে প্রোডাকশন সেক্টরগুলো বলতে আমরা যদি টেক্সটাইল সেক্টরটাকে ভাগ করি, উইভিং, দেন নিটিং, দেন ডাইং, এই সেক্টরগুলাই, তো এই সেক্টরগুলোতে কাজ করতে হলে আমার অনেক বেশি মানসিক শক্তি এবং শারীরিকভাবে সক্ষমত হওয়া লাগে। দেখা যাচ্ছে যে আমার প্রত্যেক দিনই দেখা যায় 8 থেকে 10 ঘন্টা বা এর চাইতে মাঝে মাঝে হচ্ছে ডিউটি করা লাগতেছে এবং সপ্তাহে 6 দিন এই কাজটা করা লাগতেছে। এবং ইনিশিয়ালি আমরা যেটা দেখা যায় সেটা হচ্ছে, যেহেতু আমরা ফ্রেশার হিসেবে জয়েন করছি, এর জন্য হচ্ছে যে আমাদের যে স্যালারি স্ট্রাকচারটা, যেটা হচ্ছে কোম্পানি কর্তৃক নির্ধারিত হয়ে থাকে, সেটা হয়তো বা কিছু ক্ষেত্রে অনেক কম হয়। তো এই জন্য প্রথমের ক্ষেত্রে যদি প্রোডাকশনের ক্ষেত্রে বলি, তো স্টুডেন্টদের অনেক বেশি স্ট্রাগল করা লাগে। কিন্তু একটা সময় যখন সে হচ্ছে প্রোডাকশনে কয়েক বছর এক্সপিরিয়েন্স হয়ে যাবে, যখন সে কাজগুলো বুঝতে পারবে যে উইভিং, নিটিং বা ডাইং এর যে ব্যাচ প্রোডাকশন কিভাবে হচ্ছে, ফাইনাল প্রোডাক্ট আমরা কিভাবে তৈরি করছি, তখন তার খুব ইজি হবে ইন ফিউচারে যে কোনো পজিশনে বা যে কোনো কিছুতে সুইচ করার জন্য। দেন যদি আসি আমি মার্চেন্ডাইজিং এর ক্ষেত্রে, মার্চেন্ডাইজিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমার গার্মেন্টস বা ফ্যাক্টরি মার্চেন্ডাইজিং, দেন হচ্ছে আমার বাইং হাউস রিলেটেড মার্চেন্ডাইজিং। ফ্যাক্টরি মার্চেন্ডাইজার হিসেবে একজন মার্চেন্ডাইজারের সবগুলো সেক্টরের ব্যাপারে তার খবর নেওয়া লাগে, যে বায়ার যখন তাকে অর্ডার দিবে, অর্ডার রিসিভ করা থেকে শুরু করে অর্ডার একদম বায়ারকে ডেলিভারি করার আগ পর্যন্ত প্রত্যেকটা জিনিস মার্চেন্ডাইজারকে দেখা লাগে। তো মার্চেন্ডাইজিং এর ক্ষেত্রে সুবিধা যেটা প্রোডাকশনের থেকে আলাদা, সেটা হচ্ছে প্রোডাকশনের মতো এত ডিরেক্টলি এত হাই টেম্পারেচার কাজ করা লাগে না, বা উইভিং বা নিটিং সেক্টরের মতো এত লাউড সাউন্ডের মধ্যে তাকে কাজ করা লাগে না। তো এই ক্ষেত্রে কেউ যদি হচ্ছে ইনিশিয়ালি মার্চেন্ডাইজিং ক্যারিয়ার শুরু করতে চায়, তার জন্য একটা ভালো অপশন হবে যদি সে পরিবেশটা মোটামুটি ভালো যায়। কিন্তু মার্চেন্ডাইজারদের ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি প্রেশার থাকে, কারণ মার্চেন্ডাইজারদের কিন্তু অ্যাকচুয়ালি অফিস টাইম বলতে কিছু থাকে না। আমরা হচ্ছে বাসায় যাওয়ার পরেও দেখা যায় যে অনেক সিনিয়র ভাইদেরকে আবার ওই বসের কল আসে, দেন হচ্ছে অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারে। দেন যদি আসি, আমি যদি বলি আমাদের আরো অনেকগুলো বাস সেক্টর আছে, যেমন কেমিক্যাল মার্কেটিং আছে। তো আমাদের হচ্ছে অনেক ভাইরা হচ্ছে কেমিক্যাল মার্কেটিং এর দিকে ঢুকে, অনেকে আবার অনেক বাইং হাউসের ফ্যাশন ডিজাইনার হিসেবে ঢুকতে পারে। তো অনেক 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 অপশন আছে আমাদের টেক্সটাইল সেক্টরের ক্ষেত্রে। এবং আমি যদি আরেকটু অন্যভাবে বলি, যেমন হচ্ছে রিসার্চ বেস, যে আমাদের হচ্ছে অনেকগুলা অর্গানাইজেশন আছে, বা হচ্ছে আমাদের টেক্সটাইল সেক্টরে হচ্ছে এরকম অনেক কিছু আছে যেগুলোর মাধ্যমে আমাদের রিসার্চের কাজগুলো হয়। তো এই কাজগুলোর মধ্যে মানুষজন কিন্তু খুব সহজে, আমরা যদি বাইরে যারা হায়ার স্টাডিজের জন্য যাইতে চায়, তাদের জন্য খুব ভালো একটা সুযোগ। তার মানে এটা বোঝা গেল যে আসলে টেক্সটাইল মানে শুধুমাত্র গার্মেন্টস এর চাকরি এটা না, এর বাইরেও আরো অনেক কিছু আছে। এবং টেক্সটাইলের সবচেয়ে পশ জব কোনটা, যেটাতে দেখা যাচ্ছে যে অনেক টাকা পয়সা এবং খুব পশ একটা লাইফ, কোট প্যান্ট পরে একটা খুব ফিটফাট একটা ব্যাপার স্যাপার? জি,
থ্যাংক ইউ মিল্টন। আসলে ব্যাপারটা হচ্ছে যে এটা আসলে আমার মনে হয় আমরা যারা বুটেক্সে পড়ি তাদের সবারই ড্রিম কোনো না কোনো একটা কোম্পানির এমএনসি বা মাল্টিন্যাশনাল কোম্পানির কান্ট্রি ম্যানেজার বা এই হেড টাইপের কোনো কিছু হওয়া। কারণ তখন আসলে আমরা যেটা দেখি আমাদের একটা মিথ আছে 7 ডিজিট বলে। কারণ আমরা যারা আজকে যে বড় বড় গ্রুপ বা হচ্ছে যেগুলোকে আমরা বড় বড় ইন্ডাস্ট্রি গুলো দেখতেছি যারা হচ্ছে একদম ম্যানেজারিয়াল লেভেলে, তাদের সবার স্যালারি হচ্ছে কাছাকাছি 7 ডিজিট, 10 লাখ। ওরা আবার 7 ডিজিট বলতে বুঝবে না। তো তাদের কিন্তু আমরা কিন্তু ওই জিনিসটাই দেখি। কিন্তু আমাকে ওই পজিশনে যেতে হলে আমাকে টেক্সটাইলের বেসিক থেকে জানা শুরুটা খুব দরকার। এবং আমি যদি পশ জব বলি, পশ জব যদি বলা হয় সেটা হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, যেমন কিছু কোম্পানি ইউনিক্লো, যেটা হচ্ছে কিছুদিন আগে এটা সার্কুলার দিয়েছিল এবং এটার ইনিশিয়ালি স্টার্টিং স্যালারি 78,000, যেটা হচ্ছে যে বুটেক্সের স্টুডেন্টদের জন্য অনেক বেশি ছিল। কিন্তু সমস্যা হলো এগুলো খুব লিমিটেড থাকে। তো এর মানে এটা না যে আমি এখন প্রোডাকশনে ঢুকতেছি বা এখন আমি কোথাও ঢুকতেছি আমি কোথাও ইন ফিউচারে যেতে পারবো না, এরকম আমি এখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আমি ইন ফিউচারে এখানে সুইচ করতে পারবো। তো টেক্সটাইল সেক্টরটা আমার যে কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে অনেক বেশি চ্যালেঞ্জিং নিজেকে। আমি যেটা চিন্তা করি সেটা হচ্ছে আমি যদি আগে বেসিক কাজগুলো শেখার পরে আমার যদি কমিউনিকেশন স্কিলস ভালো থাকে, আমি যদি কাজগুলো জানি প্রপারলি, মানুষের সাথে আমার কানেক্টিভিটি ভালো থাকে, কোঅর্ডিনেশন আমি ভালো করতে পারি, তাহলে আমি ওই ধরনের এমএনসি বা যে কোনো বড় কোম্পানি ম্যানেজারিয়াল পজিশনে ভালো লেভেলে হোল্ড করতে পারি। এবং ওই যে আমাদের যে স্বপ্নটা টেক্সটাইল সেক্টরের, আমরা কয়েকদিন পর পরে বিদেশ ট্যুর যাব, তারপর সোনারগাঁ বা হচ্ছে ইন্টারকন্টিনেন্টালে হচ্ছে ব্রেকফাস্ট করবো বা লাঞ্চ করবো, সেই জিনিসগুলো আই গেস অ্যাচিভ করতে পারবো। আরেকটা ব্যাপার এটা হচ্ছে যে ধর গতকালকে আমাদের সিনিয়রদের রেজাল্ট দিল, মানে আমাদের সিনিয়র ব্যাচের রেজাল্ট দিল। তো রেজাল্ট দেওয়ার পরে আসলে ওরা সার্টিফিকেট পাবে, ওনারা সার্টিফিকেট পাবে, দেন তারপরে হচ্ছে তাদের জবে জয়েন করার কথা। কিন্তু আমরা দেখতেছি একটা ট্রেন্ড যে আরো 3 মাস আগে থেকে ভাইয়ারা জবে জয়েন করতেছে, তারপর হচ্ছে যে বিভিন্ন জায়গায় চাকরি করতেছে। আমাদের যেমন যে টেক্সটাইল ট্যালেন্ট যিনি যে ভাইয়া হচ্ছে ফার্স্ট হলেন, এবার বাংলাদেশে ফার্স্ট হলেন, তো হ্যাঁ সামি ভাই, উনি হচ্ছে নাকি আরো অনেক আগে থেকে উর্মি গ্রুপে জব করতেছেন। তো এই ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে যে বুটেক্সের প্লাবান বা বুটেক্সের স্টুডেন্টরা কেন অনেক আগেই জব পেয়ে যায়? আচ্ছা, এর বেসিক রিজন যেটা সেটা হচ্ছে যে আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট থাকে 4th ইয়ার 2nd সেমিস্টারে। তো দেখা যায় যে আমরা কোথাও না কোথাও এই ইন্ডাস্ট্রিতে হচ্ছে আমাদের ইন্টার্নশিপটা করতে হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, যদি আমরা ইন্টার্নশিপটা ভালোভাবে করি বা হচ্ছে আমাদের যদি আসলে ইচ্ছা থাকে, তো তখন আমরা যে কোনো একটা সেক্টরে ঢুকে যেতে পারি এবং হচ্ছে ওদের থেকে আমাদেরকে হচ্ছে জবের জন্য অফার করে যে হচ্ছে তোমরা মানে হচ্ছে এখানে জব করো বা হচ্ছে এরকম। যেমন আমরা যে কোনো ফ্যাক্টরি, যেমন এই যে উর্মি গ্রুপের কথা বলতেছো, দেন স্কয়ার, মাস্কো গ্রুপ আছে, খুব ফেমাস হয় যেখানে ম্যাক্সিমাম মানুষজন ইন্টার্ন করতে যায়। তো দেখা যায় যে তারা ইন্টার্নশিপ শেষ করে ওইখান থেকে আসলে জবের অফারটা করে এবং ওই সময় কিন্তু আমাদের সার্টিফিকেট বা এরকম কিছুই থাকে না। তো এটা একটা আমার মনে হয় এটা অন্য কোনো ভার্সিটির ক্ষেত্রে আমার মনে হয় না এই জিনিসটা এত সহজে অ্যাপ্লিকেবল, কিন্তু এটা বুটেক্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কারণ হচ্ছে বুটেক্সের ক্ষেত্রে আমাদের হচ্ছে স্টুডেন্টদেরকে এটা একটা মানে কি বলবো, এটা আমরাও যখন ফ্রেশার হিসেবে ঢুকছিলাম তখন আমরা দেখে আসছিলাম যে স্টুডেন্টদেরকে পড়াশোনা শেষ হওয়ার আগেই চাকরি পাওয়ার একটা যে ব্যাপারটা একটা ব্যাপার আছে। এবং এক্ষেত্রে কি বুটেক্সের যে লম্বা নেটওয়ার্ক এটা কোনো কাজে দেয়? হ্যাঁ, অবশ্যই কাজে দেয়। কারণ হচ্ছে যে একটা কোম্পানির কোন সময় সিভি দিচ্ছে, কোন সময় রিক্রুটমেন্ট হচ্ছে, কোন পজিশনে রিক্রুটমেন্ট হচ্ছে, এগুলো যদি আমার ওই পজিশনে থাকা সিনিয়রদের সাথে কানেকশন থাকে তাহলে অবশ্যই হচ্ছে উনি আমাকে আগে জানাবে, দেন হচ্ছে যে আমি খুব সহজেই ওই জায়গাগুলোতে নিজের সিভি ড্রপ করতে পারবো। কারণ অনেক সময় আমাদের আসলে সবগুলো কোম্পানির ব্যাপারে খোঁজ খবর নেওয়াটা খুব ডিফিকাল্ট ব্যাপার হয়। তাছাড়া আমাদের অনেক মাধ্যম আছে, লিঙ্কডইন বা হচ্ছে এটা, তারপরে সবকিছুতে ট্র্যাক রাখাটা একটু ডিফিকাল্ট ব্যাপার হয়। কিন্তু আমাদের হচ্ছে যদি কোনো সিনিয়রদের সাথে ভালো কানেকশন থাকে কোনো কোম্পানির বা কোনো গ্রুপের সাথে, তখন কিন্তু উনি আমাকে এই জায়গাটায় বা আমাদেরকে ওই জায়গাটায় প্রায়োরিটি দিবে। ওকে, সো এখানে আমার লাস্টে এসে আরেকটা বিষয় কোশ্চেন আছে তোমার কাছে। ধর বাংলাদেশে হচ্ছে টেক্সটাইল রিলেটেড ইউনিভার্সিটি কিন্তু অনেকগুলো আছে। কুয়েটে টেক্সটাইল আছে, তারপর হচ্ছে জাস্টে টেক্সটাইল আছে, মাওলানা ভাসানীতে আছে, আই গেস আহসানুল্লাহতে আছে, প্রাইভেটে তো প্রাইভেট ভরি প্রাইভেট নিয়ে কথাই না বললাম। সো এত এত জায়গা থেকে টেক্সটাইল পাস করতেছে, আর স্পেশালাইজড টেক্সটাইলের উপর আমাদের শুধু বুটেক্স। এখন অন্যান্য জায়গার গ্রাজুয়েটের চেয়ে বুটেক্সের গ্রাজুয়েটদের স্কিলের দিক দিয়ে আসলে ডিফারেন্সটা কিভাবে আসে? আচ্ছা, প্রথমত অন্যান্য জায়গায় এবং বুটেক্সের মধ্যে যে মেইন ডিফারেন্সটা, বুটেক্স হচ্ছে টেক্সটাইল স্পেশালাইজ একটা ইউনিভার্সিটি, যেখানে হচ্ছে শুধুমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংই পড়া হয়, এর বিভিন্ন মেজর আলাদা আলাদা সাবজেক্ট করা হয়। তো একটা স্টুডেন্টদেরকে যখন হচ্ছে আপনি এভাবে একটা ফুল টেক্সটাইল মানে একটা পুরো একটা ভাইব দিবেন বা হচ্ছে ওই জিনিসটা ক্রিয়েট করে দিবেন, তখন তার কিন্তু টেক্সটাইলের প্রতি বা হচ্ছে ওই যে বেসিক জিনিসের প্রতি আমাদের যেমন আমরা শুরু থেকে ইয়ার্ন দেন ফ্যাব্রিক এই যে এই জিনিসগুলোর প্রতি কিন্তু আলাদা একটা মানে ভালোবাসা বা ক্লিক কাজ করে। তো ওই মানুষটা তখন বুঝতে পারে যে এই সেক্টরটা তার জন্য আসলে ভালো হবে নাকি হচ্ছে যে তার অন্য সেক্টরে সুইচ করাটা ভালো হবে। এবং আমি মনে করি আমরা যে হচ্ছে প্রথম বর্ষ থেকে কিন্তু হচ্ছে তোমাদের হচ্ছে সাবজেক্ট দিয়ে দিবে, কেউ কেউ হচ্ছে ওয়েট প্রসেসে যাবা, অ্যাপারেলে যাবা, ম্যানেজমেন্ট
ম্যানেজমেন্ট আছে, ফ্যাব্রিক আছে, ইয়ার্ন আছে, আরো এরকম 10টা সাবজেক্ট আছে। তো যখন তোমাকে হচ্ছে স্পেশালাইজ ভাবে একটা সাবজেক্ট দিয়ে দেওয়া হবে তখন কিন্তু তুমি নিজে থেকে রেডি হতে পারবা এবং ওই সাবজেক্টের জব প্রসপেক্ট সম্পর্কে নিজে জানতে পারবা। তো এগুলাই কিন্তু তোমাকে অন্যান্য ভার্সিটি থেকে অনেকটা বেশি আগায় দিবে। এছাড়া ক্লাব কালচারের কারণে হচ্ছে যে বুটেক্স থেকে দেখা যাচ্ছে এটা একটা কমন সিনারিও, শুধুমাত্র বুটেক্সের জন্য বলতেছি না, দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ক্ষেত্রেই যদি 600 স্টুডেন্ট ভর্তি হয়, টপ কিন্তু 100 স্টুডেন্টই আছে যারা ভালো করে, 600 কিন্তু ভালো ক্যারিয়ার করে না। দেখা যায় এটা এভারেজ স্টাডি। আমাদের যেমন 46 ব্যাচ থেকে যদি এখন আমরা এভারেজ করি, 600 জনকে পাবো না যারা হচ্ছে যে খুবই ভালো করতেছে ক্যারিয়ারে বা স্কিল বেস বা অন্যান্য জায়গায়, হইলে আমি টপ 100 পাবো। সো ওই টপ 100 আসলে স্কিল কিভাবে হচ্ছে বা এখানকার ক্লাব কালচারের এখানে ভূমিকাটা কি? আচ্ছা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ হচ্ছে যে আমাদের এই বুটেক্সে বা আমরা যে কোনো কিছুর ক্ষেত্রে যদি বলি, ক্লাব কালচারটা হচ্ছে একটা কো কারিকুলার অ্যাক্টিভিটি। এটা আসলে আমাদের কেন ইউনিভার্সিটি লাইফে ইম্পর্টেন্ট, কারণ আমরা ইউনিভার্সিটি লাইফে এসে সম্পূর্ণ নতুন একটা পরিবেশের সাথে মানে হচ্ছে যে নতুন একটা পরিবেশের সাথে আসি এবং এর ফলে দেখা যায় যে অনেকের সাথে আমাদের হচ্ছে যে এক একজন মানুষ এক এক টাইপের পার্সোনালিটি বা এক এক টাইপের মেন্টালিটি নিয়ে আসে। ক্লাব বা হচ্ছে এগুলো আমাদেরকে যেটা শেখায় সেটা হচ্ছে তুমি পড়াশোনার পাশাপাশি কিভাবে অন্য জিনিসগুলোকেও হচ্ছে একটা সুন্দর ওয়েতে একটা স্কেডিউল মতো হচ্ছে তুমি মেনটেন করতে পারবা এবং কিভাবে তুমি তোমার লিডারশিপ স্কিল, কমিউনিকেশন স্কিল এবং তোমার নেটওয়ার্কিং স্কিলটা সিনিয়রদের সাথে বাড়াইতে পারবা এবং সবাইকে নিয়ে একটা হচ্ছে সুন্দর কাজ করতে পারবা, পাশাপাশি নিজের সফট স্কিলগুলোকে ডেভেলপ করতে পারবা, সেইটা তৈরি সেটা শেখানোর জন্য একটা ভালো প্ল্যাটফর্ম। এবং এই যে ক্লাব কালচারের মাধ্যমে আমি যদি বলি, আমি হচ্ছে প্রথম বর্ষ থেকেই হচ্ছে ক্লাব কালচারের সাথে যুক্ত ছিলাম এবং হচ্ছে বুটেক্সের খুব ফেমাস কিছু ক্লাব আছে, বুটেক্স বিজনেস ক্লাব, বুটেক্স ডিবেটিং ক্লাব, দেন বুটেক্স ক্যারিয়ার ক্লাব, সাহিত্য সংসদ, বুটেক্স রেডিও। এছাড়াও হচ্ছে একটা আমাদের হচ্ছে একটা বড় একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন হাল্ফ প্রাইজ, যেটা হচ্ছে বুটেক্সে খুব বড় ভাবেই হয়। তো এই যে একটা ব্যাপারগুলা আমি প্রথম থেকেই হচ্ছে এই ধরনের ক্লাবগুলো বা এগুলোর সাথে জড়িত ছিলাম। কারণটা হচ্ছে আমার কাছে মনে হয়েছিল যে হচ্ছে আমি শুধুমাত্র যদি পড়াশোনাটাকে বা আমার জীবনটাকে যদি শুধু একাডেমিক লাইফের মধ্যে সীমাবদ্ধ করে রাখি, তাহলে আমার যে ওই যে ইন্ডাস্ট্রিতে যে সার্ভাইভ করার যে ব্যাপারটা, এই যে মানুষের সাথে পরিচিত হওয়ার যে ব্যাপারটা বা এই যে আমার যে স্কিলগুলো ডেভেলপ করার ব্যাপারটা, সেই জায়গা থেকে আমি একটু ল্যাক করি। এবং এভাবে ধীরে ধীরে আমি আস্তে আস্তে করে ক্লাবিং কালচারের দিকে যাইতে থাকি এবং গত বছর আমি হাল্ফ প্রাইজের বুটেক্সের ক্যাম্পাস ডিরেক্টর ছিলাম এবং হচ্ছে কারেন্টলি বুটেক্স বিজনেস ক্লাবের ডিরেক্টর অফ অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে আছি। আচ্ছা আচ্ছা, তো এই জায়গাতে স্কিল বেস যারা হচ্ছে একটু ইমপ্রুভমেন্ট করতে চাচ্ছে, বুটেক্সের ক্লাবগুলো কোঅর্ডিনেশন কিভাবে করে? যে আসলে বুটেক্স বিজনেস ক্লাব আসলে তার যার মেম্বারগুলো যারা আছে, যারা হচ্ছে যে তাদের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য ক্লাবে জয়েন করবে, বা যারা ডিবেট ক্লাবে আছে ডিবেটে জয়েন করবে, বা হচ্ছে যারা হচ্ছে হাল্টে আছে হাল্টে জয়েন করলো, তারা আসলে কিভাবে ওই স্কিলগুলো অ্যাকোয়ার করে বা ক্লাবগুলো আসলে এটা মেনটেন কিভাবে করে বা ফাংশন কিভাবে হয়? আমি জাস্ট ওদেরকে এই ধারণাটা দিতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। প্রথমত যদি বলি সেটা হচ্ছে যে আমি কি একটা করে দুই একটা রিভিউ দিলেই হচ্ছে, সব তো আর বলা লাগে না। যেমন হচ্ছে আমি যদি বলি, যেহেতু আমি বুটেক বিজনেস ক্লাবে আছি, সেটা হচ্ছে বুটেক বিজনেস ক্লাবে ইন জেনারেলি ক্লাব মেম্বার রিক্রুট করার জন্য অনেকগুলো স্টেপের মধ্যে দিয়ে যেতে হয়। আমার সাথে মিল্টন আছে, ও নিজেও বুটেক বিজনেস ক্লাবের ডিরেক্টর। তো হচ্ছে আমাদেরকে অনেকগুলো রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে। যেমন হচ্ছে তুমি যদি হচ্ছে লাইক পোস্টার বানাইতে খুব এক্সপার্ট হও, তোমার জন্য একটা ডিপার্টমেন্ট। তুমি যদি হচ্ছে লজিস্টিক্স ম্যানেজমেন্ট এগুলোতে খুব এক্সপার্ট হও, তোমার জন্য হচ্ছে আলাদা টাস্ক থাকবে। তুমি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যান্ডেল এগুলো তুমি ভালো হও, তোমার জন্য আলাদা টাস্ক থাকবে। তো এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভিত্তিক আলাদা আলাদা টাস্ক থাকে এবং ওই টাস্কের বেসিসে হচ্ছে আমাদের ভাইবা হয়, সিনিয়ররা হচ্ছে ভাইবা নেন, দেন হচ্ছে একটা শর্ট লিস্ট করে দেন হচ্ছে যে একটা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যায়। সেম গোজ ফর হচ্ছে হাল্ট প্রাইজের ক্ষেত্রেও সত্য। এবং হচ্ছে ডিবেট ক্লাবের ক্ষেত্রে যদি আমি বলি, ডিবেট ক্লাবের ক্ষেত্রে ইনিশিয়ালি অনেক মেম্বার, তারা ফার্স্টে হচ্ছে যে অনেকে মেম্বার হতে পারে, দেন তারা আস্তে আস্তে যখন হচ্ছে যে রিক্রুট করা শুরু করে যে কারা কারা ভালো ডিবেটার এন্ড কারা কারা ভালো অর্গানাইজার, তো ওই থ্রুতে কিন্তু তারা একটা ভালো লেভেলের একটা শর্টিং করে নিজেদের ইয়া তৈরি করতে পারে। এবং এইভাবে যে এই যে ধরো আমি নিজেও একসময় ডিবেট করতাম, তো হচ্ছে যে এখন হয়তো অনেক প্রেশার থ্রুতে ডিবেট ক্লাবের সাথে বা সবগুলো তার একসাথে মেনটেন করা সম্ভব হয় না, কিন্তু আমি নিজে হচ্ছে ওইভাবে ভালো মতো ডিবেট করতাম না। কিন্তু ওই বুটেক্স ডিবেটিং ক্লাবে এসে কিন্তু আমি অনেক ভালো ডিবেটিং শিখেছি। তো এই যে একটা ব্যাপারটা আমাকে একদম জিরো থেকে যে হচ্ছে একটা ভালো লেভেলে ভালো লেভেল একটা স্কিল অ্যাকোয়ার করতে সাহায্য করতে, এটা কিন্তু বুটেক্স ক্লাবগুলোর একটা ভূমিকা দিতে হয়। এবং যদি বিজনেস ক্লাবের ক্ষেত্রেও বলি, আমার যে লিডারশিপ স্কিল বা সিনিয়রদের সাথে যে নেটওয়ার্কিং স্কিল, এটা বিল্ড আপ করার ক্ষেত্রে বিজনেস ক্লাবেরও অনেক ভূমিকা আছে। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টস নামে ওই সময় কাজ করার মাধ্যমে আমরা আমাদের লিডারশিপ স্কিল শো করতে পারি, জুনিয়রদের সাথে আমাদের একটা কোঅর্ডিনেশন বিল্ড আপ করতে পারি, পাশাপাশি অন্যান্য ভার্সিটির যে মানুষগুলো আছে তাদের সাথে একটা কোঅর্ডিনেশন হয়। পাশাপাশি আমি একটু এক্সট্রা ইনফরমেশন দিই, ক্লাবের মাধ্যমে কিন্তু আমাদের নেটওয়ার্কিংটা আরো বেশি ভালো হয়। যেমন হচ্ছে বুটেক্সের বেসিক কালচার হচ্ছে প্রত্যেকটা সেমিস্টারে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট হয় একটা, যে ভিজিটগুলোতে আমরা ইন্ডাস্ট্রিতে যাই, ইন্ডাস্ট্রি দেখি, বোঝার চেষ্টা করি। কিন্তু আমাদের বুটেক্স বিজনেস ক্লাব থেকে
প্রত্যেক সেশনে অনেকগুলো ইন্ডাস্ট্রি ভিজিট করানো হয় ক্লাব মেম্বারদের জন্য, এবং খুবই পশ টাইপের ইন্ডাস্ট্রিগুলো বেছে বেছে ভিজিট করানো হয়, যাতে ওই জায়গাগুলোতে যে আমরা বিশেষ করে এমএনসি টাইপের ইন্ডাস্ট্রিগুলো ভিজিট করানো হয়, দেখতে পারি, বুঝতে পারি। তো আমার মতে যে বুটেক্সের যে ক্লাব কালচার, এটা আমাদের টেক্সটাইল সেক্টরে এক্সপোজার তৈরি করার জন্য, নিজের ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য খুব ভালো একটা কালচার। সো আমার মতে তোমাদেরকে একটা মোটামুটি ভালো বেসিক ধারণা দিতে পারছি আমরা দুজন মিলে। আর কোনো বিষয় তুই ওদেরকে বলতে চাস? ওরা যেহেতু কেবল অ্যাডমিশন ফেজে আছে, কিছুদিন পরে ইউনিভার্সিটিতে ঢুকবে, অন্য কোনো অ্যাডভাইস দেওয়ার থাকলে দিতে পারে। আচ্ছা, বুটেক্সের আরো খুব দুইটা সুন্দর ক্লাব আছে, মানে হচ্ছে যারা একটু কালচারাল, যদি আমি বলি বুটেক্স সাহিত্য সংসদ এবং হচ্ছে আর্টেক। তো যারা অনেক বেশি আঁকাআঁকি করতে পছন্দ করো বা হচ্ছে যাদের মধ্যে ক্রিয়েটিভিটিটা আছে, তাদের জন্য আর্টেক্স খুব ভালো একটা ক্লাব, এবং হচ্ছে আর্টেক্সে তাদের জন্য অনেক ভালো সুযোগ সুবিধা আছে। এবং যারা একটু কালচারাল অ্যাক্টিভিটি পছন্দ করো, যেমন হচ্ছে গান বা অভিনয় বা হচ্ছে থিয়েটার করতে পছন্দ করো, তাদের জন্য হচ্ছে বুটেক্স সাহিত্য সংসদ। এছাড়াও বিভিন্ন টাইপের সেমিনার বা হচ্ছে জব রিলেটেড বা তোমার অ্যাকচুয়ালি তোমার জবের পার্সপেক্টিভ কিরকম হইতে পারে, ফিউচার তোমার জব পার্সপেক্টিভে বা কোন জবে গেলে তুমি অ্যাকচুয়ালি কি ভালো করতে পারবা, এরকম রিলেটেড সেমিনার আমাদের বুটেক্স ক্যারিয়ার ক্লাব অর্গানাইজ করে থাকে। তো দেখতেই পারতেছো আসলে একটা বুটেক্স অনেক, মানে আমাদের হচ্ছে যে অনেক ছোট জায়গা হলেও আমাদের মানুষগুলোর মধ্যে কিন্তু অনেক ক্রিয়েটিভিটি রয়েছে। আমরা হচ্ছে এই তুমি যখন ক্যাম্পাসে আসবে তখন তুমি দেখবে যে আসলে তোমার জন্য কোন জিনিসটা ভালো হবে, তোমার ওই টাইপের মানুষদের সাথে তুমি মিশতে পারবা, এবং আশা করি খুব সুন্দর একটা ভার্সিটি লাইফ তুমি কাটাতে পারবে। আচ্ছা, তো অনেক বুটেক্সের স্ট্রং পয়েন্ট নিয়ে কথা হলো, আমিও অনেকক্ষণ ধরে অনেক কিছু বলছি, তুইও বললি। আমি কিছু উইকনেস নিয়ে কথা বলা যায়, যেটা ওদের আসলে ধারণা দেওয়া উচিত, কারণ ওরা যখন এসে রিয়েলিটি চেক দিবে এবং দেখবে যে আসলে এই জায়গাতে ফল্ট আছে, তখন আমাদেরই দোষারোপ করবে যে এই মিল্টন ভাইয়া ভুয়া মোটিভেশন দিছে, সিএম ভাই এসে ভুয়া মোটিভেশন দিছে, তারপরে আমি আসছি, এসে দেখি এই অবস্থা। সো কি কি উইকনেস আছে বলে তোর কাছে মনে হয় যে বুটেক্সের আসলে এই জায়গাতে আরো অনেক বেশি ইমপ্রুভ করা উচিত, অ্যাজ এ ইউনিভার্সিটি করা উচিত? প্রথমত আসলে আমাদের বুটেক্স যে ইউনিভার্সিটি আমরা যে বলি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল, এটা আসলে খুব বেশি দিন হয় নাই। 2010 সাল থেকে হচ্ছে যে এটাকে ইউনিভার্সিটি হিসেবে চালু করা হয়েছিল। তো এই যে একটা ইউনিভার্সিটি হিসেবে চালু করা হয়েছিল, আমাদের কিন্তু এটা আগে কলেজ ছিল। তো দেখা গেছে আমাদের ওই যে ইনিশিয়ালি যে একটা যতটুকু জমি আমাদের জন্য বরাদ্দ ছিল অতটুকুই আছে। তো প্রথমত যদি বলি সেটা হচ্ছে যে প্রথম দিন যখন ক্যাম্পাসে আসি, আমার আসলে পুরো ক্যাম্পাসটা দেখে একটু মন খারাপ হয়ে গেছিল যে স্কুল কলেজ এত বড় ছিল, ক্যাম্পাসে এসে এটা দেখে একটু খারাপ লাগছিল যে হচ্ছে ক্যাম্পাসটা একটু ছোট। ইউনিভার্সিটি হিসেবে এত ছোট ক্যাম্পাস আসলে হওয়া উচিত না, মানে এক্সপেক্ট করি নাই, প্রাইভেট একটা ফিল আসে। তো দেন যেটা সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমাদের কিছু প্রশাসনিক দুর্বলতার কারণে দেখা যাচ্ছে যে কিন্তু সেশন জট ক্রিয়েট হয়ে গেছে। যেমন কোভিড এর কারণে দেখা গেছে যে আমাদের ব্যাচটা 46 ব্যাচটা দেখা গেছে 1.5 বছর কিন্তু পিছায় আছে। তো অন্যান্য অনেক ইউনিভার্সিটি থেকে, তো এটা আমাদের জন্য একটা বড় হতাশার কারণ হচ্ছে যখন দেখি যে আমার সাথেই আমার প্রাইভেটের ফ্রেন্ডরা বের হয়ে জব করতেছে, এক একজন হচ্ছে দেশের বাইরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমি এখনো পড়াশোনাই শেষ করতে পারতেছি না। তো এই জিনিসটা অনেক বেশি হতাশার, এবং অনেক ক্ষেত্রে হয়তোবা আমাদের যে একাডেমিক কারিকুলাম যেটা আছে সেটা হয়তোবা প্রপারলি আমরা হচ্ছে ঠিকমতো অ্যাকুয়ার করতে পারি না। কিন্তু একটা টপিককে আমরা ভালো মতো না বুঝে বা হচ্ছে ওই জিনিসটার মেইন জিনিসগুলো সম্পর্কে না আয়ত্ত করেই আমরা দেখা যাচ্ছে ওই জিনিসটাকে মুখস্থ করে পরীক্ষার মধ্যে দিয়ে আসতেছি এবং পরীক্ষা শেষে ভুলে যাচ্ছি। কিন্তু আলটিমেটলি এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কম লাভ হচ্ছে। তো আমি এটাকে একটা খুব বড় দুর্বলতা মনে করি, কারণ ইন্ডাস্ট্রি থেকে আমাদের একদম বেসিক থেকে শুরু করে সব জিনিসই কিন্তু শিখা লাগবে। তো এই জায়গাটা থেকে আমার যদি মনে হয় যে জিনিসটা যদি যত দ্রুত ওভারকাম করতে পারে ভার্সিটি, তো আমার মনে হয় আমরা আরো ভালো দিকে এগোতে পারবো। এই জায়গাতে আমি সিএম এর সাথে আর কয়েকটা ইনফরমেশন তোমাদেরকে অ্যাড করে দিই। 2010-এর আগে কিন্তু আমরা কলেজ ছিলাম, মানে আমাদের ইউনিভার্সিটি হচ্ছে কলেজ ছিল, কলেজ অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, সিটিইটি এই টাইপের একটা নাম ছিল। সো যখন কলেজ ছিল তখন কিন্তু প্রশাসন কলেজের প্রশাসনই ছিল। এখন হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের প্রশাসন। সো যখন হচ্ছে তারা কলেজ থেকে ইউনিভার্সিটিতে কনভার্ট হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে সার্টিফিকেট আর ঢাকা ইউনিভার্সিটি দিচ্ছে না, টোটালি ওই কলেজের প্রশাসনটাই এখন ইউনিভার্সিটির প্রশাসন হয়ে গেছে। সো দেখা যাচ্ছে যে যেহেতু কলেজ থেকে ইউনিভার্সিটিতে শিফট হলো, মানুষজনগুলো আগেই আছে, তাদের প্রসেস, তাদের রেজাল্ট তৈরির সিস্টেম, তাদের খাতা দেখার সিস্টেম, ওই যে আগের জিনিসপত্রগুলো কিন্তু আগের মতোই আছে। কিছু কিছু জায়গাতে একটু আপগ্রেডেশন হয়েছে, কিছু কিছু জায়গাতে হয়নি। সো যেহেতু ওই আগের সিস্টেমই তারা অনেকটাই কপি করে চলতেছে। আবার দেখা যাচ্ছে যখন এটাকে ইউনিভার্সিটি করছে, তখন বাংলাদেশের যত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো ছিল সবগুলোকে আবার বুটেক্সের আন্ডারে দিয়ে দিচ্ছে। ফলে হয়েছে কি, বুটেক্সের নিজের তো বোঝা আছেই, 2400 স্টুডেন্ট 4 বছর, জটের কারণে আরো একটা ব্যাচ বেড়ে গেল, আবার সব কলেজের স্টুডেন্টকে তাদের আন্ডারে নিয়ে আসা হয়েছে। ফলে দেখা যাচ্ছে যে এত একাডেমিক প্রেশার বুটেক্স একসাথে সামলাইতে একটু কষ্ট হয়ে যায়। ফলে দেখা যায় কি, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ দুর্বলতা দেখা যায়, কিছু জায়গাতে একটু মানে মেন্টাল ব্লকেজও দেখা যায় যে প্রশাসনকে বলা হচ্ছে এটা করলে ভালো হয়, প্রশাসন ওটা নিতে পারতেছে না, বলতেছে যে না এটা হবে না, এটা এমন মানে এমনই হবে, মানে ওই জায়গাতে কিছু রিজিড মাইন্ডসেট আছে। সো ওই জায়গাগুলোতে তুমি দেখা যাচ্ছে যে এসে ওই ফ্লেক্সিবিলিটি হয়তো পাবা না।
এবং এটা শুধুমাত্র যে বুটেক্স আছে এরকম না, তুমি যদি কুয়েটের কোনো ভাইয়াদের সাথে কথা বলো দেখবা যে তাদেরও ওই সীমাবদ্ধতা আছে। তুমি যদি রুয়েটের কথা বলো ওদেরও আছে, জগন্নাথের কথা বলো, জাহাঙ্গীরনগর কথা বলো, সব জায়গাতেই আছে। হয়তো এই জায়গাগুলোতে দাঁড়িয়ে হচ্ছে বুয়েট অনেক বেশি ভার্সাটাইল, ঢাকা ইউনিভার্সিটিরও হয়তো কিছু প্রশাসনিক দুর্বলতা আছে, বাট এগুলো আসলে ওপেনলি কোনো ভাইয়ারাই তার ইউনিভার্সিটি সম্পর্কে বলে না। আমরা যেহেতু অনেক ভালো কথা বললাম, তোমাকে মোটিভেট করলাম, তোমাকে টেক্সটাইল সেক্টর সম্পর্কে ধারণা দিলাম, সো এই ব্যাপারটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকটা ব্যাপার, টেক্সটাইলে কিন্তু জব ইনভায়রনমেন্ট অনেক হার্ড, এটা একটু মাথায় রাখতে হবে। তুমি যদি আসলেই টেক্সটাইল ক্যারিয়ারে গ্রো করতে চাও, তোমাকে কিছু হার্ড এনভায়রনমেন্টের ভিতর দিয়ে যেতে হবে। আর আরেকটা জিনিস যেটা আমাদের মাথায় রাখা উচিত, যে পলিটিক্স কিন্তু সব জায়গাতে আছে। সো জব এনভায়রনমেন্টে তুমি কিন্তু পলিটিক্সেরও শিকার হবা। সো ওই জায়গাগুলো মাথায় রেখেই তোমাকে আসতে হবে। তুমি যদি ধরো যে সিএসসি জবের সাথে টেক্সটাইলের জবের কম্পেয়ার করো, যেটা কিন্তু এক না, দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট এনভায়রনমেন্ট। তুমি যদি ত্রিপলি জবের সাথে এটার কম্পেয়ার করো, কমপ্লিটলি ডিফারেন্ট। সো এই সব বিষয়গুলো বিবেচনা করে তারপরে বুটেক্সে এসো। মোটামুটি এই লেকচার বা আলোচনার মাধ্যমে আমরা এই ভিডিওটা শেষ করতেছি। আশা করছি টোটাল ভিডিওটা জুড়ে তোমরা অনেক কিছু শিখতে পারছো। এবং আমার বন্ধু সিয়াম, ওকে একটা থ্যাংক ইউ দিয়ে দিও তোমাদেরকে টাইম দেওয়ার জন্য। অনেক ব্যস্ত মানুষ, ওকে ধরে নিয়ে আনলাম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই বাই। তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে ইনশাআল্লাহ ক্যাম্পাসে দেখা হবে আশা করি। ততদিন পর্যন্ত সবার জন্য বেস্ট অফ লাক।